বরং সে নিজে থেকে সঁপে দিতে চায় নিজেকে এক নিঃশর্ত আত্মসমর্পণে। তবু জাহান থেমে থাকে। ছুঁয়ে দিতে পারা ক্ষমতা থাকা সত্ত্বেও সে স্পর্শ করে না, কারণ তার ইচ্ছা মেহরিমা আরেকটু উপলব্ধি করুক সেই ব্যথার গভীরতা, যা ফেলে যাওয়া একজন মানুষের অনুপস্থিতি সৃষ্টি করে। তারপর ঠিক তারপর নিজের ভালোবাসার সমস্ত আলোকচ্ছটা দিয়ে সে মেহরিমাকে আগলে নেবে। জাহান চায় মেহরিমা জীবন জুড়ে জমে থাকা না পাওয়া দীর্ঘশ্বাসগুলোকে সে মুছে দিতে, যত্নে, স্নেহে আর অপার মমতায় বোনা এক অনন্ত আশ্রয়ে তাকে ঢেকে দিতে, যেখানে ব্যথার, অবহেলার, অনাদরের আর কোনো ঠাঁই নেই। আছে কেবল ভালোবাসা, অনুরাগ আর চিরস্থায়ী নৈঃশব্দের মাঝে জেগে থাকা এক নিরন্তর প্রতিশ্রুতি। যাহা নিজের হাতটা মেলে দিয়ে মেহরিমার সেই হাতের উপর শুয়ে দেয়। তারপর 4 হাত পা দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে মেহরিমাকে। তার বউ প্রথমবারের মতো একটা আবদার করেছে, সে তা পূরণ না করে পারে বুঝি? মেহরিমাকে জড়িয়ে ধরার পর যেন জাহানের নিজের করা সব প্রতিশ্রুতি ভেঙে পড়তে চাইছে। মেয়েটাকে একটু স্পর্শ করার পরে তার মন চাইছে তাকে একদম নিজের বুকের ভেতর ঢুকিয়ে দিতে। সে ঘোরের মধ্যে থেকে আরো শক্ত করে মেহরিমাকে জড়িয়ে ধরলে মেহরিমা ঘুমের মধ্যে গুঙিয়ে ওঠে। তার গুঙানোর আওয়াজে জাহানের ঘোর ভাঙে। সে নিজের হাত পায়ের বাঁধনগুলো কিছুটা হালকা করে, কিন্তু একেবারে ছেড়ে দেয় না। নিজের মুখ এনে মেহরিমা চুলের ঘ্রাণ শুকতে থাকে। যতই তার কালো কেশের সুবাস নেয়, ততই যেন তার প্রতিশ্রুতিগুলো তাকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়ে যেতে চায়। সে মেহরিমাকে তো বলেইছিল একবার, তোমায় এই সামান্য উপস্থিতিতে যদি আমার ভেতর এমন ঝড় ওঠাতে সক্ষম হয়, তবে ভেবে দেখো, যেদিন তোমার হালাল ভাবে স্পর্শ করব, সেদিন আমার অবস্থা ঠিক কেমন হবে মেহু। এই অল্প স্বল্প স্পর্শে আমার মন ভরবে না। যেদিন তোমায় আপন করে কাছে টানবো, তোমায় প্রতিটি নিঃশ্বাসে আমার নাম মিশে যাবে। শুধু নামহীন ছোঁয়া থাকবে না, থাকবে ভালোবাসার অধিকার। তোমার চোখে, তোমার চুলে, তোমার অস্তিত্বে আমি আমার ছায়া রাখতে পারবো। সেদিন আমার ভেতর চলতে থাকা তবুক শান্ত হবে। না, জাহান আর ভাবতে পারছে না। তাকে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে হবে, না হলে কখন জানি মেহরিমার ঘুম ভাঙিয়ে তাকে নিয়ে পাড়ি দেয় ভালোবাসার জগতে। জাহান মেহরিমার চুলে মুখ গুজেই চোখ বন্ধ করে। ঘুমের নাম নিশানাও চোখে দৃশ্যমান নেই, তা ঘুমানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। সময়ের ব্যবধানে জাহান একসময় ঘুমিয়ে পড়ে। জাহানের গাঢ় হয়ে আসা নিঃশ্বাস ও হাত পায়ের বাঁধনগুলো যখন আরেকটু ঢিলে হয়ে আসে, তখনই মেহরিমা বুঝতে পারে জাহান ঘুমিয়ে পড়েছে। সে আস্তে আস্তে নিজের মাথাটা উঠিয়ে জাহানের দিকে তাকায়। হ্যাঁ, মেহরিমা ঘুমায়নি বললে ভুল হবে, ঘুমিয়েছিল। কিন্তু জাহান যখন ব্যালকনিতে থেকে এসে তাকে ঠিক করে শোয়ালো, তখনই তার ঘুম ভেঙে গিয়েছিল। আসলে মেহরিমার ঘুম অনেক পাতলা। সে ঘুমন্ত অবস্থায় যদি কেউ তার আশেপাশে হাঁটাচলাও করে, তাহলে তার ঘুম ভেঙে যায়। আর আজ সেখানে জাহান তো তাকে নিয়ে কত টানা হেঁচড়া করলো। মেহরিমা দুরু দুরু বুকে নিজের মাথাটা আরেকটু উঠিয়ে তার মুখটা এগিয়ে নিয়ে যায় জাহানের মুখের কাছে। এক বুক সাহস নিয়ে সে নিজের কোমল ওষ্ঠ জোড়া আলতো করে ছুঁয়ে দেয় জাহানের দাঁড়িয়ে থাকা থুতনিতে। জাহান যেমন আজ প্রথমবারের মতো মেহরিমাকে এতটা গভীরভাবে স্পর্শ করলো, মেহরিমা তার জীবনে প্রথমবারের মতো কোনো পুরুষকে তার ভালোবাসাময় স্পর্শ দিল। দুজনই দুজনার স্পর্শে শিহরত হয়ে কিছুটা কেঁপে ওঠে। মেহরিমা মাথা নামিয়ে পূর্বের জায়গায় শুয়ে পড়ে, নিজেও হাত বাড়িয়ে আঁকড়ে ধরে তার ভালোবাসার পুরুষটিকে। খানিক মান অভিমান ও নিজেদের বুকে একে অপরের জন্য অসীম ভালোবাসা দিয়ে দুজনেই নিদ্রা দেবীর কোলে ঠাঁই নেয়। প্ল্যান অনুযায়ী পরের দিন সকালে আশিয়ানরা ফিরে আসে। সকলে আগের রুটিন মোতাবেক কাজবাজ শুরু করে দেয়। আশিয়ান, জাহান, জাহিন তিনজনেই ব্যস্ত হয়ে পড়ে নিজেদের কর্মে। তাদের রমণীগণ আপাতত ছুটিতে আছে। জাহান আর মেহরিমার সম্পর্কের মলিনতা খানিকটা দূর হয়েছে। জাহান এখন বেরিয়ে ঘুমায়। মেহরিমা তার কাজকর্ম দিয়ে প্রতিনিয়তই জাহানকে বোঝানোর চেষ্টা করে সে অনুতপ্ত তার কাজকর্মের জন্য, এবং জাহান যাতে তাকে ক্ষমা করে দিয়ে পুনরায় নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে দেয়। কিন্তু জাহান সব বুঝেও যেন অবুঝ। হায়া আশিয়ানের মধ্যে সেদিন রিসোর্ট থেকে ফিরে আসার পর থেকে নীরব মান অভিমান চলছে। এই শুরুটা অবশ্যই নাটের গুরু হায়া করেছে। হায়া ঘুরে আসার পর থেকে বায়না ধরেছে তার বেবি চাই। প্রথমবার কথাটা শোনার পর আশিয়ান ঘন্টাখানেক থ মেরে বসেছিল। মানে কি ভাই, বেবি কি বাজারে বেছে নাকি যে চাইলো আর আশিয়ান কিনে এনে তার কোলে দিয়ে দিল? একটা বেবিকে পৃথিবীতে আনতে কতগুলো প্রসেসের মধ্যে যেতে হয়
সেই সাথে সময়ও লাগে। হায়ার কথা হলো তার নাকি তার বান্ধবীদের থেকে আগে বেবি হওয়া চাই, তাহলে তো তার বান্ধবীদের মেয়েদের সাথে তার ছেলেদের বিয়ে দিতে পারবে। এসব কথা শুনে আশান একটুর জন্য অজ্ঞান হতে নিয়েও নিজেকে সামলে নিয়েছে। আশান হায়ার এখন বেবি নেওয়া নিয়ে অসম্মতি জানিয়েছে। সে সাফ সাফ বলে দিয়েছে গ্র্যাজুয়েশনের আগে কোনো বেবি টেবি প্রশ্নই আসছে না। এদিকে হায়াও সাফ সাফ তার মতামত দিয়েছে, যতদিন না আশান হায়াকে বেবি নিতে সম্মতি দিচ্ছে ততদিন যেন আশান ভুলেও হায়াকে স্পর্শ না করে। হায়া ফুসলিয়ে ফাসলিয়ে স্পর্শকে নিজের টিমে করে নিয়েছে। আবরারকেও খানিকটা হাত করে নিয়েছে নাতি নাতনিদের সাথে খেলা করার লোভ দেখিয়ে। সকলে প্রায় একজোট হয়ে আশানকে মানানোর মিশনে নেমেছে। আশানের আজ ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছে। বাসায় এসে কলিং বেল দিতেই প্রতিদিনের মতো হায়া দরজা খুলে দেয়। সারাদিন পর ভালোবাসার মানুষটিকে দেখে আশানের সব ক্লান্তি যেন নিমিষে দূর হয়ে যায়। তার মনটা ভীষণ করে চাইছে হায়াকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ঘণ্টাখানেক বসে থাকতে, কিন্তু আশান তা করতে পারছে না। হায়া দরজা খুলে দিয়েই কিচেনের দিকে চলে যায়। আশান তার প্রস্থানের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেদের রুমের দিকে হাঁটা দেয়। রুমে যেতে যেতে খেয়াল করে আজ বাড়িতে একটু বেশি চুপচাপ আর শান্ত। নিচে তার বাবা মাকেও দেখেনি। আশানের মনে প্রশ্ন জাগে, আম্মু আর বাবা কি বাড়িতে নেই? এত রাতে কোথায় গেল তারা তাহলে? প্রশ্নগুলোর উত্তর জানা নেই আশিয়ানের। রুমে এসে অফিস ব্যাগ রেখে পকেট থেকে ওয়ালেট ও হাত ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে। তখনই দরজায় নক পড়ে। আশিয়ান বুঝতে পারে হেল্পিং হ্যান্ড খালা এসেছে। হায়া আসলে পারমিশন নিত না। আশিয়ান তাকে ভেতরে ঢোকার পারমিশন দিলে খালা ভেতরে প্রবেশ করে হাতে থাকা শরবতের গ্লাসটা আশিয়ানকে দেয়। আশিয়ান গ্লাসটা নিজের হাতে নিয়ে খালাকে জিজ্ঞেস করে, খালা আম্মু আর বাবাকে নিচে দেখলাম না যে, তারা কি বাসায় নেই? না আশিয়ান আব্বা, ম্যাডাম আর স্যার তো ওই বাড়ি গেছে। পরশু নাকি জাহান আর জাহিন বাবা গো বউ ভাত হেল্লাইগা। ও আচ্ছা। খালা চলে যায়। আশান শরবতটা শেষ করে ট্রাউজার ও টাওয়াল দিয়ে ফ্রেশ হতে চলে যায়। আশান ফ্রেশ হয়ে বের হয়ে দেখে হায়া তার ফেলে যাওয়া নোংরা কাপড়গুলো বাস্কেটে রাখছে আর টুকটাক ঘরদোর গোছাচ্ছে। আশান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা মুছতে মুছতে আয়নার মাধ্যমে হায়াকে দেখতে থাকে। মুখটা গোমরা করে রেখেছে। বেশ কিছুদিন ধরে আশান খেয়াল করছে হায়া তার সামনে মুখটা এমন গম্ভীর করে রাখে। অন্যদের সাথে হেসে খেলে কথা বললেও আশানের সময় ব্যতিক্রম। আশান ভালো করেই জানে হায়া এমন করছে যাতে আশান হায়ার মলিনতা সহ্য করতে না পেরে হায়ার কথায় রাজি হয়ে যায়। কিন্তু এবার আশানও কঠিনভাবে সিদ্ধান্ত নিয়েছে হায়ার কোনো ট্রিক্সেই করবে না। এমনিতে হায়া পড়ালেখা মহা ফাঁকিবাজ। পরীক্ষার সময় ছাড়া পড়তেই বসে না। এখন যদি বাচ্চা নিয়ে নেয় তাহলে তো পড়ালেখা একদমই ছেড়ে দেবে। সে একটা ভার্সিটির প্রফেসর হয়ে তার বউ কিনা গ্র্যাজুয়েশনটাও শেষ করবে না, এটা যে তার জন্য বড়ই লজ্জার বিষয়। আশার মুখে ক্রিম মাখতে মাখতে আয়নার পুনরায় নজর দিলে দেখতে পায় হায়া নেই। তার কপালে ভাঁজ পড়ে। এইমাত্র না এখানে ছিল, তাহলে হঠাৎ করে কি গেল? হঠাৎ হায়া বলে ওঠে, আমাকে দেখা শেষ হলে নিজে আসুন, ডিনার রেডি। কথাটা বলে ভাব দেখে নিচে চলে যায়। আশান টি শার্ট গায়ে দিয়ে নিচে এসে ডিনার করে নেয়। আশান ডিনার সেরে উপরে চলে গেলেও হায়া নিচে রয়ে যায় টেবিল গোছাতে। আশান রুমে এসে ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করতে থাকে। হায়া একটু পর রুমে এসে তার বালিশটা হাতে নিয়ে বাইরের দিকে যেতে যেতে বলে, আমি গেস্ট রুমে যাচ্ছি, কিছু প্রয়োজন হলে ডাক দিন। কথাটা বলে আশানকে কিছু বলার সুযোগ না দিয়েই হনহনিয়ে বের হয়ে যায়। আশান ব্যাককেলের মতো বসে থাকে। বিষয়টা বুঝতে আর কিছুক্ষণ সময় লাগে, কিন্তু ততক্ষণে হায়া রুম থেকে বের হয়ে গিয়েছে। আশান নিজেকে ধাতস্থ করে উঁচু গলায় বলে, হ্যাঁ যাও যাও, এখন তো আর আমাকে ভালো লাগে না। সব ভালো লাগে ভালোবাসা বেবির জন্যই। পচে গিয়েছি না আমি, দেব না বেবি। গ্র্যাজুয়েশনের পরেও দেব না, যখন আমার মন চাইবে তখন দেব। কথাগুলো বলে একা একাই ফুসফুস করতে থাকে। তারপর রাগ নিয়েই নিজের কাজে মন দেয়, কিন্তু বেশি একটা করতে পারে না। এরই মাঝে ধরণী কাঁপিয়ে বজ্রপাতের সাথে বৃষ্টি নামতে শুরু করে। ল্যাপটপের কি বোর্ডে হাত চালাতে চালাতে হঠাৎই আশানে মনে পড়ে যায় হায়া বজ্রপাতে ভয় পায়। সে ল্যাপটপটা তাড়াতাড়ি ফেলেই দৌড় দেয় গেস্ট রুমের দিকে। গেস্ট রুমের দরজায় কয়েকবার নক করার পরও যখন হায়া দরজা খুলে না, তখন সে নিজেই লক মুচড়িয়ে ভেতরে প্রবেশ করে। রুমে এসে আশানের আক্কেল গুরুম অবস্থা। কেন? কারণ রুমে হায়ার ছায়া পর্যন্ত নেই। আশান ওয়াশরুম চেক করে দেখে সেখানেও নেই। সে এবার ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে বাড়ির অন্য রুমগুলো খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। সে এই বৃষ্টির মধ্যে দৌড়ে বাইরে আসে দারোয়ানের কাছে।
বৃষ্টি নামার কারণে দারোয়ান চাচা তখন মেইন গেটের পাশে তার ছোট্ট ঘরটায় অবস্থান করছে। আশান ভীত ততস্থ গলায় দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা হায়া কি বাইরে গিয়েছিল? দারোয়ান চাচা বলে, না আসিয়ান আব্বা, হায়া মামুনি তো কোনো হানে যায় নাই। আপনি নিশ্চিত তো চাচা? হ আব্বা, এখান থেকে দরজা পর্যন্ত সব দেখা যায়। কেউ গেলে বা হায়া মামুনি গেলে আমি অবশ্যই দেখতাম। আশান কিছুটা আশা ও খানিকটা হতাশা নিয়ে বাসায় ফিরে আসে। আশা এজন্য যে হায়া বাসার থেকে তার বাইরে বের হয়নি। কি হতাশার কারণ সে জানায় না হায়া কোথায়। হঠাৎই আশানের মনে পড়ে সে ছাদে দেখতে ভুলে গিয়েছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কি হায়া গিয়েছে ছাদে? প্রশ্নটা মনে চেপে আসিয়ান ছাদের দিকে পা বাড়ায়। ছাদে এসে আসিয়ান হতভম্ব হয়ে যায়। যাকে খুঁজে খুঁজে আসিয়ান তার প্রেশার বাড়িয়ে ফেলেছে সে কিনা এখানে সুন্দর বৃষ্টি বিলাস করছে। আসিয়ানের প্রচণ্ড মেজাজ গরম হয়ে যায়। সে বড় বড় পা ফেলে হায়ার কাছে এসে তার পেছনে দাঁড়ায়, ধমক দিয়ে বলে, এই ইডিয়েট, এত রাতে বৃষ্টিতে ভিজছো কেন? তোমার যে ঠান্ডা সমস্যা আছে ভুলে গিয়েছো? আকস্মিক কারো ধমকে হায়া খানিকটা চমকে গেলেও সাথে সাথে নিজেকে সামলে নেয়। সে পেছনে ঘুরে আসেনের দিকে তাকায়, মনে মনে নিজেকে বাহবা দিতে ভুলে না। আসেন হায়ার দিকে ভালো করে লক্ষ্য করলে তার মাথা ঘুরে যায়। হায়া হোয়াইট কালারের সিল্কের শাড়ি পরে আছে। বৃষ্টির পানিতে ভেজার কারণে হায়ার শরীরের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গা দৃশ্যমান। ভীষণ আবেদনময়ী লাগছে হায়াকে। হায়াকে এই অবস্থায় দেখে আসেনের পুরো শরীর শিহরণ বয়ে যায়। কেমন একটা ঘুরে চলে যায় সে। হায়ার শরীর থেকে চোখ সরিয়ে তার চোখে চোখ রাখলে হায়ার দুষ্টুমি বুঝতে পারে। তাকে কাবু করার জন্য হায়া এসব করেছে সেটা আসেন খুব ভালো করে বুঝতে পারে। আসেনও না চাইলে তার পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে। আসেন তার দুষ্ট নজর দেখে গলা খাকারি দিয়ে বলে, একটা কথা ভেবে দিত, চুপচাপ রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নাও, আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। হ্যাঁ, তার কথা শুনে হেসে দেয়। সে আসেনের কাছে এগিয়ে এসে তার হাত থেকে ছাতাটা নিয়ে ফেলে দেয়। বৃষ্টির পানি মুহূর্তে ভিজে দিতে থাকে আসিয়ানকেও। হায়া আসিয়ানের পায়ের উপর দাঁড়িয়ে তার গলা জড়িয়ে ধরে। তারপর আসিয়ানের এক গালে নিজের অধরের গভীর স্পর্শ দেয়। আসিয়ানের পুরো শরীর শিরশিরে ওঠে। সে খপ করে হায়ার কোমর আঁকড়ে ধরে হায়াকে টেনে নিজের আরও কাছে নিয়ে আসে। হ্যাঁ, নিজের প্ল্যান সাকসেসফুল হতে দেখে নিজের উপরে প্রসন্ন হয়। হায়া একটা মিষ্টি হাসি দিয়ে বলে, রাগ কমেছে? আসিয়ান কোনো জবাব দেয় না। হায়া আসিয়ানের ওপর গালটিতেও ভালোবাসার স্পর্শে সিক্ত করে দেয়। পূর্বের না জিজ্ঞেস করে এবারও, কিন্তু এবারও আসিয়ান কোনো জবাব দেয় না। হায়া তার কাজটা ক্রমাগত করতে থাকে। একসময় আসিয়ানও নিজের উপর থেকে কন্ট্রোল হারাতে থাকে। আসিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সে নিজেও হায়াকে নিজের ভালোবাসার স্পর্শ দিতে থাকে। হায়া স্বামীকে নিজের সাথে আঁকড়ে ধরে তার আদরে সাড়া দিতে থাকে। বেশ কিছুক্ষণ পর ভেজার কারণে হায়ার শরীরে ঠান্ডায় কাঁপন শুরু হয়ে যায়। আসিয়ান হায়ার কাঁপন টের পেয়ে তাকে কোলে তুলে নিজেদের রুমের দিকে হাঁটা শুরু করে। রুমে এসে বেড়ে বসে হাত বাড়ায় হায়ার কাঁধের আঁচলে। হায়া তৎক্ষণাৎ তার হাতটা ধরে ফেলে, ক্ষীণ স্বরে বলে, নো বেবি, নো টাচ। হায়ার কথা শুনে আসিয়ানের শান্ত সুন্দর মুডটার 12টা বেজে যায়। সে রাগান্বিত দৃষ্টিতে কতক্ষণ হায়ার দিকে তাকিয়ে থাকে। তারপর হায়ার সামনে থেকেও চলে যাওয়ার জন্য পা বাড়ালে হায়া হুড়মুড়িয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শক্ত করে। আসিয়ান তাকে নিজের থেকে ছড়ানোর চেষ্টা করতে থাকে আর গম্ভীর গলায় বলে, ছাড়ো, এখন নিজে ধরলে কেন? আমি তোমাকে স্পর্শও করবো না আর বেবিও দেবো না। আমিও দেখতে চাই তুমি কতদিন পর্যন্ত দূরে সরিয়ে রাখতে পারো নিজেকে আমার থেকে। হায়া আসিয়ানকে নিজের দিকে ঘুরে তার বুকে নাক মুখ ঘষতে ঘষতে বলে, আপনি জানেন তো আমি পারি না নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে রাখতে, তাও এমন করছেন আপনি। এত নিষ্ঠুর কেন আপনি? একটা বেবি দিলে কি হয়? অন্যরা কি বেবি নিয়ে পড়াশোনা করে না? অন্যরা আর তুমি এক নও হায়া। তুমি হলে মহা ফাঁকিবাজ। এমনিতেই পড়তে চাও না, বাচ্চা হলে পড়ালেখা একদমই ছেড়ে দেবে। আমি ভার্সিটির একজন প্রফেসর হয়ে আমার বউ কিনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে না? বুঝতে পারছো আমার কলিগরা এসব জানতে পারলে আমার কতটা ফেস লস হবে? তাই আমি আমার সিদ্ধান্তে অটল। তোমার গ্র্যাজুয়েশনের আগে কোনো বাচ্চা নেব না আমরা। হায়া আসিয়ানের বুক থেকে মাথা উঠে আসিয়ানের 2 গালে হাত রেখে বলে, আমি ফাঁকিবাজি করব না পড়ায়। প্লিজ এমন করবেন না আসিয়ান। আমি আপনার সব কথা শুনবো, আগের থেকেও ভালো রেজাল্ট করবো, প্রমিস। প্লিজ এই কথাটা রাখেন, আর কোনো আবদার করব না। আসিয়ান চোখ মুখ শক্ত করে হায়ার দিকে তাকিয়ে থাকে। হায়া আবারও বলে, আসিয়ান, একটা বাচ্চা আমাদের ঘরে থাকবে, খেলবে, ঘুমোবে, আমাদের দিনটা শুরু হবে ওকে নিয়ে, আর রাতও হবে ওকে ঘিরে। আপনি অফিস থেকে ক্লান্ত শরীরে ফেরার পর সে আপনার কোলে ওঠার জন্য অস্থির হয়ে যাবে। তার অস্থিরতা দূর হবে তার বাবার স্পর্শে। সে যখন ঘুমের রাজে বিভোর থাকবে তখন আমরা দুজন পরম তৃপ্তি নিয়ে মন ভরে তাকে দেখব। সে একটু বড় হলেই আমাকে মাম্মা আর আপনাকে পাপা বলে ডাকবে। একবার ভাবুন, আদো আদো গলায় তার পাপা ডাকটা।
এমন কেন করছেন আশিয়ান? একটু সদয় হওয়া যায় না আমার প্রতি? আপনি শুধু নিজেরটাই ভাবেন সবসময়। আজও তাই করছেন। শুধু নিজের ফেস লস হওয়ার কথা ভাবছেন আপনি। আমার চাওয়া পাওয়ার কোনো দাম নেই আপনার কাছে? হায়া কথাগুলো বলতে বলতে কেটে দেয়। কাঁদতে কাঁদতে আশিয়ানকে ছেড়ে নিচে বসে পড়ে। সেখানে বসে কাঁদতে থাকে। হায়া শেষের কথাগুলো আশিয়ানের মস্তিষ্ক মনে বেশ ভালোভাবেই আঘাত করে। সত্যি তো বলছে হায়া। অতীতেও সে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে হায়াকে চরমভাবে অপমানিত করেছে। কয়েক বছর পর আবার নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য দ্বিতীয়বারের মতো হায়ার বিয়েটা সেই ভেঙে দিয়েছিল। আজও নিজের কথাই ভাবছে। মেয়েটা বরাবরই তাকে শর্তবিহীনভাবে ভালোবেসে যাচ্ছে। আর আশিয়ান কিনা শুধু নিজের ইচ্ছেকেই প্রাধান্য দিচ্ছে, নিজের ইচ্ছেগুলো হায়ার উপর চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেগুলো চাইছে বা না চাইছে সেদিকে আশিয়ান বিন্দু মাত্র নজর রাখছে না। ভীষণ স্বার্থপর হয়ে গিয়েছে আশিয়ান। তার ভাবনা চিন্তার মাঝে হায়া নিচ থেকে উঠে দাঁড়িয়েছে। কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যাচ্ছিল, তখনই আশিয়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। হ্যাঁ, শক্ত করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না বা নিজেকে ছাড়ানোর চেষ্টাও করছে না। আশিয়ান বুঝতে পারে হায়ার অভিমান হয়েছে। আশিয়ান হায়ার ঘাড়ে মুখ গুছিয়ে বলে, বেবি আসার পর আমার ভালোবাসার ভাগ কমে যাবে না তো? হ্যাঁ, তার কথা শুনে চমকে যায়। বেবি আসবে কিভাবে, যেখানে বেবির বাবাই তাকে আনতে চাইছে না? হায়া কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আশিয়ান তার জবাব না পেয়ে পুনরায় শুধায়, কি হলো বলো? বেবি আসার পর আমায় কম ভালোবাসবে না তো? তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করবো। বেবিকে লুকিয়ে রাখবো তোমার থেকে। হ্যাঁ, তার কথা শুনে বলে, বেবি তার ভাগের ভালোবাসা পাবে আর আপনি আপনার। বেবি দেওয়ার পর এটা বলবে না তো? বাচ্চা তো হয়ে গিয়েছে, এখন আর পড়ালেখা করে কি লাভ? এখন মন দিয়ে সংসার করি। আশিয়ানের কথা শুনে আরো চমকে যায় হায়া। আশিয়ানের কথাগুলো শুনে বোঝাই যাচ্ছে সে রাজি। হায়া ঝটফট করে বলে, না, বলবো না। তাহলে চলো। কথাটা বলে আশিয়ান হায়াকে কোলে তুলে নেয়। হায়া থতমত খেয়ে বলে, কই যাব? বেবি আনার মিশনে। কথাটা শেষ করে আশিয়ান হায়াকে একটা চোখ টিপ দিয়ে তাকে বেডে শুয়ে দেয়। হায়ার কাঁধে থেকে আঁচল সরিয়ে সেখানে মুখ গুজে দেয়। হায়াও খুশি মনে বরের ভালোবাসায় সাড়া দিতে থাকে। তারা দুজনে ব্যস্ত হয়ে পড়ে তাদের ভালোবাসা চিহ্নকে দুনিয়ায় আনার কাজে। দীর্ঘ 8 ঘন্টা পর হায়াকে সুস্থ সবল অবস্থায় দেখে সকলের প্রাণ ফিরে আসে। আশিয়ান দৌড়ে এসে সকলের সামনে হায়াকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ নিজের সাথে জড়িয়ে রেখে হায়াকে বুক থেকে সরায় আশিয়ান। অস্থির গলায় জিজ্ঞেস করে, কই ছিলে তুমি জান? জানো আমরা কত টেনশন করছিলাম। হায়া কিছু বলার আগে একটা পুরুষ কণ্ঠ বলে ওঠে, হায়া আমার সাথে ছিল, আর তাকে কিছু সত্য জানানোর জন্য আমি তাকে নিজের সাথে নিয়ে গেছিলাম। আজ রাহা জেদ ধরেছে সকলের জন্য রাতে খাবার বানাবে। তাও আবার শ্বশুর শাশুড়ি ও স্বামীর পছন্দ অনুযায়ী খাবারগুলো রাঁধবে নাকি। বাপের ঘরে যে মেয়েটি অহংকারবশত 1 গ্লাস পানি পর্যন্ত নিয়ে খায়নি, সে আজ নিচ থেকে রান্না করতে চাইছে। সত্যিই অবাক করা আবদার বটে। অবশ্যই এ মাসের খানের মধ্যে রাহা আফরা কাছ থেকে প্রায় বেশ কয়েকটা আইটেম রান্না করা শিখে নিয়েছে। বিয়ের আগে রাহার মা মুনতাহা কত করে বলতো, মেয়ে হয়েছিস, একটু রান্নাবান্না শিখ, শ্বশুরবাড়ি গিয়ে কাজে লাগবে। কিন্তু রাহাত প্রতিবার মুনতাহাকে ধমকি চুপ করে দিত। মূলত রাহাতের কারণে রাহা বেশি বিগড়ে গিয়েছে। না হলে রাহা মেয়েটা খারাপ না বেশি একটা। আফরা শুরুতে তাকে সুন্দর করে বুঝিয়ে বলেছে রান্না করা 4টে খানি কথা না, রাঁধতে গেলে হাত কেটে যায়, অনেক সময় পুড়েও যায়। তার মতে আদুরে দুলালি হুট করে এত বড় আয়োজন করতে পারবে না। কিন্তু রাহা শোনে না। পরে তাকে কড়া গলায় মানা করলেও মন খারাপ করে আফরার সামনেই দাঁড়িয়ে থাকে, নড়ে না জায়গা থেকে। আফরা বুঝে যায় মেয়ে ভালোই জেদি। আফরা তার কাজে মত দেয় ঠিকই, কিন্তু এও বলে দেয় একা সব কাজ করতে পারবে না। হেল্পিং হ্যান্ড সব কেটে বেছে দিবে আর সে ইনস্ট্রাকশন দেবে, তবেই সে রাধার অনুমতি পাবে। রাহাও খুশি মনে আফরার কথা মেনে যায়। উপরোক্ত খুশি হয়ে আফরাকে চুমুও খায়। মাহমুদ বাড়ির লোকদের পছন্দ খুবই সাধারণ। আফরা গ্রামের মেয়ে হওয়ায় বিয়ের এত বছরেও গ্রামের প্রতি তার একটা আলাদা টান রয়ে গিয়েছে। সেই টান থেকে আফরা খাবারের মধ্যে পছন্দের তালিকায় রয়েছে গরম গরম ভাতের মধ্যে বিভিন্ন পদের ভর্তা। আদিয়াদের পছন্দ সর্ষে ইলিশ বা বড় মাছের কোনো একটা আইটেম, আর তার বরের পছন্দ হলো মিষ্টি জাতীয় যে কোনো খাবার। এসব সে জেনেছে তার শাশুড়ির থেকে। আফরার রাহা বাড়িতে 2 বান্ধবীর মতো থাকে বাড়িতে। বিয়ের আসরে রাহা আর রাহাতের কীর্তিকলাপ শুনে আফরা মনে রাহার জন্য একটা খারাপ ধারণা তৈরি হয়ে যায়, যার কারণে আফিফ ও রাহার বিয়ের পর শুরুতে সে রাহাকে একদমই সহ্য করতে পারত না। বিষয়টা আফিফ খেয়াল করে এবং একদিন সে তার ভুল ভেঙে দেয়। তারপর থেকে রাহা আর আফরা দুজনে আম আর দুধের মতো মিলেমিশে থাকে। আফিফ আর আদিয়াত আঁটি হয়ে গড়াগড়ি খায়।
মাগরিব নামাজ পড়ে রাহা রান্নাঘরে ঢুকে পড়ে। আফরার সাহায্যে সে কয়েক পদের রান্না প্রায় শেষ করে ফেলেছে। বাকি শুধু আফিফের জন্য পায়েস আর আদিয়াতের জন্য সর্ষে ইলিশ। রাহা এক চুলায় দুধ ফুটতে বসিয়ে দেয়, আরেক চুলা আদিয়াতের রান্নাটা হচ্ছে। এর মধ্যে এশারে আজান দিয়ে দিলে রাহা আফরাকে বলে, আম্মু তুমি গিয়ে এশারের নামাজটা পড়ে নিয়ে একটু রেস্ট নাও, রান্না তো প্রায় হয়েই এসেছে, আমি বাকিটুকু করে নিতে পারবো। আফরা কপট রাগ দেখিয়ে বলে, কান টেনে ঘরে নিয়ে যাব কথা না রাখলে। এমনটা তো কথা ছিল না। রান্না না শেষ হওয়ার আগে আমি নড়ছি না এখান থেকে। রাহা আফরা কাঁধ জড়িয়ে ধরে বলে, উফ মাদার বাংলাদেশ, তুমি বড্ড নাটুকে। আমি কি বাচ্চা নাকি? হুম, এসব পারবো না। তোমার হাই প্রেসারের সমস্যা ভুলে গিয়েছো তুমি? আজ আমার কারণে এতক্ষণ রান্নাঘরে থাকলে। তোমার উনি আর আমার উনি, শুনলে না? আমাকেই না উল্টো বকা খেতে হয়। তুমি যাও তো, যাও, ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছো। রাহার কথা শুনে আফরা আলতো করে কান টেনে বলে, ওরে দুষ্টুমি, ভালোই তো কথা জানিস। রাহা মিছে মিছে ব্যথা পাওয়ার ভান করে বলে, গেল রে, এই বয়সে না বয়রা হওয়া লাগে। মাত্র বিয়েটা হলো আমার, তোমাদের নাতি নাতনের মুখ দেখানোর আগে কান টেনে বয়রা করে দিচ্ছ শাশুমা। হুম, তারপর তোমার নাতি নাতনি যদি আমার মতো বয়রা হয়ে যায় তখন কিন্তু দোষ দিতে পারবে না আমায়। রাহা দুষ্টুমি ছেলে কি থেকে কি বলে ফেলেছে তার নিজেরই খেয়াল নেই। এদিকে রাহার কথা শুনে আফরা তার কান ছেড়ে দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। একটু বাদে রাহার খেয়াল হয় সে কি থেকে কি বলে ফেলেছে। মনে মনে জিভ কেটে কথাটা কাটানোর জন্য আফরাকে ঠেলে ঠুলে তার ঘরে দিয়ে আসে। রান্নাঘরে এসে দেখে দুধ উতলিয়ে গিয়ে পাতিল থেকে পড়ে যাওয়ার উপক্রম। রাহা তাড়াতাড়ি করে গিয়ে চুলার জাল কমাতে চায়, কিন্তু এরই মাঝে বেশ খানিকটা দুধ উতলিয়ে পড়ে যায়। দুধের কিছু অংশ রাহার হাতেও এসে পড়ে। টকবকিয়ে উতলিয়ে পড়া গরম দুধ রাহার হাতে পড়ে জায়গাটার সাথে সাথে পুড়ে গিয়ে ফোসকা পড়ে যায়। রাহা ও মা গো বলে তাড়াতাড়ি করে পুড়ে যাওয়া জায়গাটায় ট্যাপের পানি নিচে ধরে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। রাত 9টা বাজতেই মাহমুদ বাড়ির সকলে একসাথে খেতে বসে। অন্যদিন আফরা সকলকে খাবার সার্ভ করলেও আজ রাহা করছে। খুশি খুশি মনে সকলের পাতা নিজের করা রান্নাগুলো তুলে দিয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে এক ধরনের উত্তেজনা। রাহা উদ্গ্রীব হয়ে আছে নিজের রান্নার প্রশংসা শোনার জন্য। আদিয়াত ও আফিফ জানতো না আজকে রান্না রাফা করেছে। আফিফ ছিল হসপিটালে আর আদিয়াত মাগরিবের নামাজ মসজিদে পড়তে গিয়ে একদম ইশারার নামাজের পর এসেছে। তারা দুজনে এক লোকমা করে খাবার মুখে দিতে বোঝা যায় এই রান্না আফরা করেনি। আফিফই প্রথম বলে, আম্মু নতুন কুক রেখেছো? খাবারের টেস্টটা আজ ভিন্ন লাগছে যে। আদিয়াতও তার কথা তাল মেলায়। রাহা আফিফের কথা শুনে মন খারাপ করে মাথা নিচু করে রেখেছে। আফিফ খেয়ে যখন প্রশংসা করলো না তার মানে ভালো হয়নি রান্নাটা। আফরা খেতে খেতে বলে, না, নতুন কোক রাখা হয়নি, আজ অন্য কেউ রেঁধেছে রান্নাগুলো। অন্য কেউ? কি এসে? অবাক হয়ে জিজ্ঞেস করে, কারণ এই বাড়িতে আফরাই রান্না বান্না সামলায়। সে অসুস্থ হলে তাদের হেল্পিং হ্যান্ড মহিলাটি রেঁধে দেয়, কিন্তু তার রান্নার টেস্ট অন্যরকম, সেটা আদিয়াত আর আফিফ জানে। তারা বাদে আর কে রান্না করেছে সেটা জানতে অধীর আগ্রহ নিয়ে বসে আছে বাবা ছেলে। আফরা তাদেরকে বেশি অপেক্ষা করায় না। সে বলে, আজ আমার একমাত্র পুত্রবধূ শখ করে আমাদের সকলের পছন্দের খাবারগুলো রান্না করেছে। আফরার কথা শুনে আদিয়াত আর আফিফ বেশ ভালোই অবাক হয়। তাদের অবাক হওয়ার যথেষ্ট কারণ আছে। আদিয়াত যেমন অবাক হয়েছে তেমনই সাথে খুশি। সে হাসি মুখে বলে, আম্মাজান, আপনি শুধু শুধু এত কষ্ট করতে গেলেন কেন? কষ্ট কোথায় আব্বু? আমি কি আমার ফ্যামিলির জন্য কিছু করতে পারি না? নাকি আপনারা আমায় এই পরিবারের সদস্য ভেবে উঠতে পারছেন না এখনো? কোনটা আব্বু? লাস্টের কথাটা মলিন মুখ করে বলে রাহা। আদিয়া তার কথা শুনে হেসে দেয়। সে নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে রাহার সামনে এসে দাঁড়ায়। তার মাথায় হাত রেখে বলে, অবশ্যই পারো ফ্যামিলির জন্য কিছু করতে, কিন্তু আম্মাজান আপনি তো এখনো ছোট আর এই বিষয়ে এতটা পরিপক্ক নন। আগে আপনার শাশুড়ি থেকে কিছুদিন ধীরে সুস্থে সবটা দেখে শিখেন, তারপর গোটা জীবন তো পড়েই আছে আমাদের রান্না করে খাওয়ানোর জন্য। আপনি হলেন আমার দ্বিতীয় মেয়ে। এক মেয়ে বিদায় দিয়ে আরেক মেয়ে ঘরে তুলেছি। আর তাছাড়া যদি আপনার হাতটা পুরো বা কেটে যেত তাহলে কিন্তু আমি ভীষণ কষ্ট পেতাম।
রাহা আদিয়াতের শেষ কথাটা শুনে নিজের ডান হাতটা ওড়না দিয়ে লুকিয়ে নেয়। সেটা আর কারো চোখে না পড়লেও আফিফের চোখে ঠিকই পড়েছে। রাহা আদিয়াতের কথা শুনে আবেগী হয়ে যায়। তার বাবার কথা মনে পড়ে যায়। যেদের বসে কতদিন হয়ে গেল মা বাবার সাথে কথা বলেনি, কিন্তু এখন তাদের জন্য মন পড়ছে। আদিয়াত রাহাকে আফিফের পাশে বসিয়ে নিজে তাকে বেড়ে দেয় খাবার। তারপর নিজের জায়গায় বসে বলে, আজ আমরা সকলে একসাথে খাবো, সকলে খাওয়া শুরু করো। আদিয়াতের কথা অনুযায়ী আফরা আর আফিফ খেতে শুরু করলেও রাহা হাত গুটিয়ে বসে থাকে। সকলে বিষয়টা কিছুক্ষণ পর প্রত্যক্ষ করে। আদিয়াত বলে, কি হয়েছে মামুনি, খাচ্ছ না কেন? রাহা আমতা আমতা করে বলে, আব্বু, আমার পেট ভরা, সন্ধ্যায় স্ন্যাক্সের কারণে আমি খাবো না আর। রাহা কথা শুনে আদিয়াত বা আফরা কিছু বলতে নেবে তার আগে আফিফ গম্ভীর গলায় বলে, পেট ভরা নাকি হাত পুড়িয়ে ফেলেছো, আর সেই পোড়া হাত দিয়েই খেতে পারবে না বলে মিথ্যে বলছো, কোনটা? আফিফ কথা উপস্থিত তিনজনেরই বিস্ময় চোখ বড় বড় হয়ে যায়। আদিয়াতও আফরার বিস্মিত হয়, আদিয়াতও আবার বিস্মিত হয় এটা শুনে যে রাহা হাত পুড়িয়ে ফেলেছে এবং সেটা কাউকে জানায়নি পর্যন্ত। আর রাহার বিস্মিত হয় আফিফের জানতে পেরে যাওয়ার কারণে। রাহা আবার মিথ্যে বলতে নিলে আফিফ প্রথমবারের মতো তাকে জোরে একটা ধমক দিয়ে বলে, চুপ, আর একটা মিথ্যে কথা বললে তোমার খবর আছে আজ। দেখি, হাত বের করো অন্যান্য নিচ থেকে। আফিফের ধমক খেয়ে রাহার বুক ধকধক করতে থাকে। বের এতগুলো দিনে সে সবসময় আফিফকে মিষ্টি ভাষী ও কোমল ব্যবহার করতে দেখেছে। আজ আমার রুহ কাঁপানো ধমক খেয়ে সে বেশ ভয়ই পায়, সেই সাথে অভিমানও হয় তার। রাহা মুখ ফুলিয়ে হাতটা বের করে সকলের সামনে। ডান হাতের উপরে পিঠে বেশ কয়েকটা জায়গায় ফোসকা পড়ে রয়েছে। সকলে তার হাতের অবস্থা থেকে চিন্তিত হয়ে পড়ে। আফিফ খাওয়া ছেড়ে উঠে গিয়ে রাহার সামনে হাঁটু করে বসে দেখতে থাকে তার পড়ে যাওয়া জায়গাটা। তারপর আবারও সেখান থেকে উঠে গিয়ে রুম থেকে বার্নার এনে সযত্নে রাহার হাতে লাগিয়ে দেয়। রাহা এক ধ্যানে আফিফকে দেখতে থাকে। আফিফ ভ্রুজোড়া কুঁচকে নিজের ঠোঁট কামড়ে ধরে কাজটা করেছে দেখে রাহার মনে হলো আফিফ তার প্রতি দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে। পরক্ষণে তার মন এটাও বলে ওঠে। কথাটা ভেবে রাহার পিলে চমকে ওঠে। সেদিন রাহাকে আফরায় খাইয়ে দেয় পরম আদর মাতৃস্নেহে আগলে। সকালে হায়া আর আসিয়ান ব্রেকফাস্ট সেরে নিজেদের কাজের উদ্দেশ্যে রওনা হয়। আসিয়ান হায়াকে তালুকদার বাড়িতে নামিয়ে দিয়ে ভার্সিটিতে যাবে। আগামীকাল জাহান জাইনের রিসেপশন পার্টি, তাই মির্জা বাড়ির সকলে আগে থেকেই তালুকদার বাড়িতে উপস্থিত থাকতে হয়েছে। জাহান জাইনের রিসেপশন পার্টি তালুকদার বাড়ির পেছনে বাগানে অনুষ্ঠিত হবে বলে পুরো বাড়ি সাজানো হচ্ছে। নিচে অনেক মানুষ থাকায় আদিবা আর হায়াকে উপরে পাঠিয়ে দেয় হানিয়া। তারা দুজন গল্প করার উদ্দেশ্যে মেহেরিমার রুমে আসে, কিন্তু রুমে ঢুকে তারা কাউকে পায় না। নিচেও মেহেরিমা ছিল না। তাহলে মেয়েটা গেল কোথায়? হায়া বেলকনিতে গিয়ে দেখে সেখানে ফ্লোরে হাঁটুর উপর মুখ গুজে বসে রয়েছে মেহেরিমা। আদিবা আর হায়া একে অপরের মুখ চাওয়াচাই করে। তারা বুঝতে পারে মেহেরিমার হয়তো মনটা খারাপ। তারা দুজনও মেহেরিমা দুই পাশে গিয়ে বসে পড়ে। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে মেহেরিমা হাঁটু থেকে মুখ উঠিয়ে দেখে তার বান্ধবীরা এসেছে। এদিকে মেহেরিমা মুখ উঠানোর পর তার মুখশ্রী প্রত্যক্ষ করে হায়া বুকটা হু হু করে ওঠে। মেহেরিমার চোখ জোর অশ্রুসিক্ত আর লাল হয়েছে। মেয়েটা নীরবে বসে নিজের কষ্ট বিলাস করছে। হায়া মেহেরিমার আরও কাছে এসে বসে, তার চোখের পানি মুছে দিয়ে বলে, কি হয়েছে দোস্ত, তুই কাঁদছিস কেন? কেউ তোকে কিছু বলেছে? বর্দা ভাই তোকে কিছু বলেছে? মেহেরিমা তার নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে। তারপর মাথাটা ডানে বায়ে নাড়ায়, মানে জাহান কিছু বলেনি। হায়া আবারও জিজ্ঞেস করে, অন্য কেউ বলেছে? মেহেরিমা হায়ার প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে থাকে। আদিবা তার কাঁধে হাত রেখে বলে, তুই কিছু না বললে আমরা বুঝবো কিভাবে তোর কি হয়েছে? দেখ, নিজের কষ্টটা নিজের মধ্যে চেপে না রেখে আমাদের সাথে শেয়ার কর, দেখবি হালকা লাগবে। এমনও তো হতে পারে আমরা এমন কিছু সাজেশন দিলাম যার মাধ্যমে তোর সমস্যার সমাধান হয়ে গেল। আদিবার কথায় হায়াও সম্মতি জানায়। মেহেরিমারও তার কথাটা ভালো লাগে। মেহেরিমা ধীরে সুস্থে বলা শুরু করে। তার কথাগুলো শুনে হায়া ও আদিবার মনটাও বিষাদে ছেয়ে যায়। আমাদের সম্পর্কটা যেন কোথাও গিয়ে থেমে গেছে, একটা সোজা রেখার মতো, যেখানে কোনো বাঁক নেই, উত্তাপ নেই। আমি জানি একটা ভুল করেছিলাম আমি, আর সেটার জন্য অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি অনুতপ্ত, সত্যি অনুতপ্ত। সে আরও আমার যত্ন নেয়, আমার সবচেয়ে ক্ষুদ্র অনুভূতিগুলো পর্যন্ত বুঝে ফেলে নিঃশব্দে, আমার খেয়াল রাখে এমনভাবে যেন আমি তার সমস্ত পৃথিবী। অথচ কোথাও একটা ফাঁক থেকেই যাচ্ছে, একটা না বলা কিন্তু যেন আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে আমার স্বামী,
অথচ এতদিনেও সে আমাকে নিজের করে টানেনি, একটা বারও না। এই চুপচাপ ভালোবাসার হয়তো অনেক গভীরতা আছে, কিন্তু আমার ভিতরটা কেমন যেন অপূর্ণতায় ডুবে যায়। তার এই উত্তাপহীন ভালোবাসা আমার ভীষণ পীড়া দিচ্ছে, নিজেকে বারবার অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আমার এই ছোট্ট জীবনে পূর্ণতার খাতা একদমই শূন্য, কিন্তু আমার সকল অপূর্ণতা পূর্ণতায় রূপান্তর হয়েছে জাহানকে পেয়ে। তার মতো এত নিখুঁত, এত যত্ন করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। কিন্তু এই পূর্ণতার তৃপ্ততা আমি উপভোগ করতে পারছি না তার বিমুখতায়।